প্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক। ইয়াং নাইট ঈদ স্পেশালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর তারেক। আর ঈদ যেহেতু বিশেষ এবং খুব স্বাভাবিকভাবে আমাদের আজকের অতিথি দুজনও অবশ্যই বিশেষ, এবং তার সাথে পরিচয় পর্বটা সেরে নিই। পরিচয়ের কোনো দরকার নেই, তারপরও আমি যেটা বলি যে এদেশের অত্যন্ত জনপ্রিয় হার্টথ্রব সুপারস্টার অনন্ত, সাথে রয়েছেন এদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা, এবং তারা আমি বলি যে ভাই ভাবি। প্রথমে স্বাভাবিকভাবে ভাবিকে দিয়ে শুরু করি, কিন্তু আজকে স্পেশালি জানতে চাচ্ছি খুব কৌতূহলী হয়ে যে আমাদের সুফি বেশে আমাদের এই যে সুপারস্টার এই যে, এবং আমি একটু এই নতুন বেশটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আজকে ঈদে মনে হয় এটা দর্শকদের জন্য সবচেয়ে বড় মানে বাড়তি পাওয়া। আসলে ঠিক তেমন না। আমি এবছরেই 2 বার উমরাতে গিয়েছিলাম। আচ্ছা, আর আর লাস্ট যে উমরাটা সেটা রোজার আগের দিন আসছি। আচ্ছা, আচ্ছা, রোজার আগের দিন আসছি, এবং আমি যখন সৌদিতে ছিলাম তখনও এরকম ড্রেসেই ছিলাম, বিভিন্ন কালার। আর মানে এই ফুল রমজান গেল আমার এই টাইপের ড্রেসেই, সুন্নতি ড্রেস। মানে আপনার যে বিজনেস হ্যাঁ, সব জায়গায়। ইভেন দো আমি ইউরোপে গিয়েছিলাম আচ্ছা এই রোজাতে, তারপরে হংকংয়ে গিয়েছিলাম। আচ্ছা মানে সব জায়গায় একই ড্রেস। প্লাস আমাদের তো টেক্সটাইল বিজনেস, সেটা তো জানেনই। আচ্ছা। তো আপনি প্রত্যেক সপ্তাহে 3-4টা বায়ার জি, আসে, জি, জি। এই সবার সাথে আমি এই ড্রেসটা চেঞ্জ করিনি। আচ্ছা। ইনশাল্লাহ এই তো এই এমনি ঈদের যখন ছুটিটার ইউরোপে পরে গেলেন যখন অনন্ত ভাই, অফিসে যাব তখন আবার রেগুলার ড্রেস আচ্ছা পরব। ইউরোপে যখন বা আপনার বাইরেও তো আপনার চিনে বা আপনার বিজনেস মানুষের সবার তো পরিচিত আছে, বাইরের মানুষ কি আর ইউ ফ্রম দুবাই বা এরকম কোনো প্রশ্ন এসছে কিনা? মানে না, যারা আমাকে চিনে তো চিনেই। তারা তো চিনেনি মানে। আর কারণ সবাই জিজ্ঞেস করেছে যে তুমি হঠাৎ করে এই ড্রেসে কেন। আমি বলেছি যে এটা তো সুন্নত ড্রেস, হ্যাঁ। কারণ রোজার মাস, আমাদের সিয়াম সাধনার মাস। এই কারণেই আমি এই ড্রেসটাতেই মানে কমফোর্টেবল ফিল করছি, এবং যে চমৎকার একটা লাগছে। পবিত্রতা বজায় রাখার চেষ্টা করছি সব সময়। বাহ। মানে অজু রাখার চেষ্টা করছি আজকে তো রোজা সব নাই, সময়। ঈদ হয়ে গেছে আজকে এবং কেন? চমৎকার লাগছে, চমৎকার লাগছে। এবং ভাবির কাছে আসি। ভাবি, ঈদ মোবারক। এবং ঈদের সাধারণত অন্যান্য দিনের চাইতে আপনার ব্যস্ততা বা আপনাদের রুটিনটা কি চেঞ্জ হয়? এটা তো আসলে পুরাতন কথা। মানে তারপরে মানে প্রত্যেক ঈদ নতুন ভাবে আসে না? সেটা পিচ্চিটাকে তো নিয়ে অবশ্যই, বা হ্যাঁ, বাইরের পিচ্চিকে outing? নিয়ে আসলে বেশি ব্যস্ত, কারণ পিচ্চিটা এখন আলহামদুলিল্লাহ সব বলতে পারে, সব বুঝে, আচ্ছা। পাস্ট প্রেজেন্ট ফিউচার সব সে বুঝতে পারে, সব বলতে পারে। বাহ। তো পিচ্চিকে নিয়ে মানে আসলে বায়না আবদার সবকিছু হ্যাঁ, চলে? সবকিছু বায়না করে না। লাইক আচ্ছা। আলহামদুলিল্লাহ, মানে আমার ছেলে কোনো কিছু বায়না করে না। একটাই বায়না, আমাকে চকলেট দাও, আর কোনো বায়না কোনো তার কিছু নেই। চাওয়ার আগে তো চলে আসার কথা অনন্ত হয়েছে। আচ্ছা, যাই হোক, এমনি অতিথি বা বন্ধু বান্ধব সেক্ষেত্রে একসাথে গ্যাদার হওয়া, ঈদের দিন সাধারণত কার বাসায় যাওয়া হবে, কাদের সাথে উইশ করা হয়, উইশ বিনিময় করা হয়? আসলে ফ্রেন্ড সার্কেল তো আমরা খুব একদমই মেনটেন করি না। যেটা হয় হচ্ছে কর্পোরেট লেভেল, লাইক বিজনেস রিলেটেড যারা, তারা বাসায় আসেন, বা আমরাও সন্ধ্যার পরে যাই। ফ্যানরা তো বাসায় আসবে। আর ফ্যানরা তো ঈদের দিন ওপেন, সবাই আচ্ছা। আসতে পারে, সবাই আসে, খুব ভালোই লাগে। সবাইকে আমি নিজে হাতেই খেতে দেই, ঈদের দিনে রান্নাটাও নিজে হাতেই করি, সব ভালো লাগে। আমরা শুটিংটা শেষ করে আমরা চলে যাব বাসায় ঈদের খাওয়া খেতে। এবং অনন্ত ভাই, আমরা জানি যে একজন ব্যবসায়ীর পাশাপাশি আপনি অনেক বড় সমাজসেবকও। সেটা মাঝে মাঝে লুকোতে চান, কিন্তু মিডিয়ার কারণে লুকানো যায় না। সেক্ষেত্রে এতিমদের দিয়ে বা এই গোটা রমজানে আপনি পথশিশু বা এতিমদের সাথে আপনি কেমন সময় কাটিয়েছেন, বা সেগুলোর এক্সপিরিয়েন্স যদি একটু দুজন শেয়ার করতেন আজকের এই বিশেষ দিনে। আসলে মিথ্যা বলা হবে যদি বলি খুব বেশি সময় কাটানো হয়েছে, এরকম করা হয়নি। তবে তাদের লুক আফটার করার যে আর্থিক যে সহযোগিতাটা করা দরকার, এটা আমি করেছিলাম। কারণ এই রোজার মধ্যেই বললাম না, বিভিন্ন দেশে যেতে হয়েছে বিজনেসের কাজে, তাই সেটা করেছি। যেমন ফুল রোজাতে তাদের যে ইফতারি, 4টা এতিমখানাতে, তারপরে মসজিদ মাদ্রাসা সবগুলোতে যে খেদমত করা, এগুলোর দিকে তো এগুলো তো থাকবেই। আল্লাহ তাআলা যেহেতু কিছু না হলে তো অর্থ তো দিয়েছেন, ওইটা তো থাকতেই হবে। এটা তো আমার দেওয়া না, এটা তাদেরই পাওনা। আসলে আল্লাহ তাআলা এইভাবে হাদিস কোরআন আছে যে গরিবের হক এটা। যদি কাউকে কোনো কিছু টাকা পয়সা আল্লাহ দেন, তাদেরকে দিতে হবে, এটা একদমই গরিবের হক। এটা আসলে আমরা কেউ না দেওয়ার মতো। মাত্র তো বর্ষা ভাবি কি বলবেন বলেন?
সেটাই আর কি, এতিমদের জন্য ওইভাবে যাওয়া হয়নি এবার, মানে না। গত বছর যে আমরা গিয়েছিলাম এবার যাইনি, কারণ ব্যস্ততাটা অনেক বেশি ছিল অফিস নিয়ে। আর যেটা আমরা যতটুকু করার ও যেটা বললো আমরা দায়িত্বটা পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ আমাদের পাঠিয়ে যে দায়িত্বটা এটা করেছি। আর দুজনের কাছে তো এসএমএস তো অজস্র আসার কথা, কিন্তু অনন্ত এবং বর্ষা কাদের এসএমএস দেয় ঈদের এটা দ্যাটস স্পেশাল। এই যে আপনাকে এসএমএস দিই। হ্যাঁ কেন? মানে আপনাকে SMS দিয়েছি, সেজন্য আপনি আমি পান ভাগ্যবান, আমি স্ক্রিনে জানাতে চাই। মোবারক পান নাই? অবশ্যই সেজন্য আমি তাহলে? ভাগ্যবান যে আমি না, আমাদেরও ভাই ভাবির যারা SMS পাই। ক্লোজ আছে তাদেরকে তো অবশ্যই দেই। হ্যাঁ। আর আমরা যাদের কাছ থেকে পাই তারাও, আমরাও ভাগ্যবান যে তাদের কাছ থেকে পাই। আচ্ছা সেটাই, সবাই তো মানুষ। অবশ্যই অবশ্যই। বিনোদনের সবচেয়ে মানে বড় মাধ্যমে সাকসেসফুল হয়েছেন দুজন এবং কাজ করছেন। নিজেদের বিনোদনের ক্ষেত্রে ধরা যাক ঈদ তো একটা বড় উৎসব, জি। নিজেদের এন্টারটেইনটা আসলে বর্ষার কাছে কি, মানে যে আমার এইটাতে আমি আসলে ফ্যাসিনেটেড থাকি। এখন তো সবচাইতে বড় বিনোদন আমার কাছে হচ্ছে আমার সন্তান সেটা আরিস। তো থাকবেই। হ্যাঁ, ওর সাথেই বেশি ভালো লাগে, কারণ খুব একটা বাসায় এখন সময় করে উঠতে পারি না, কারণ আচ্ছা। সারাদিনই ফ্যাক্টরিতে থাকতে হয়। সকালবেলা হয়তো 2-1 ঘন্টা বা রাতে ও ঘুমানোর আগ পর্যন্ত যেটা। আর আসলে মানে আমাদের দেশেও যে এখন কিছু নেই তা কিন্তু না, অনেক কিছু হয়েছে, বিভিন্ন একদম। সিনেমা থিয়েটার হয়েছে, বিভিন্ন ফুড কোর্টও আছে, বিভিন্ন জায়গায় বড় বড় শপিং মল আছে। মানে সময়ের জন্য সেভাবে তো আসলে যাওয়া publicly হয় না, যাওয়াটা বাট মুশকিল ইচ্ছা হয়ে করে, যায়। ইচ্ছা হ্যাঁ। করে যে হয়তো ধানমন্ডি লেকে গিয়ে একটু বসি, বা কোথাও গিয়ে কোথাও যে একটু ফুচকা খাই বা একটু চটপটি খাই। সেটা তো আর সম্ভব না হ্যাঁ, এটা এখন আসলে আর। হয়ে ওঠে না, সেই জিনিসগুলো মিস করি। আর মেইন যেটা করে যে বাইরে গিয়ে ধরেন ইচ্ছা মতো ইজিলি ঘুরতে পারি, বাইরে যেতে পারি, যে কোনো রেস্টুরেন্টে বসতে পারি। আচ্ছা। তো এমনিতে অনন্ত ভাই যে হারে মানে সুন্দর হচ্ছেন এবং যে হারে গ্ল্যামারাস হ্যাঁ, হচ্ছেন, হ্যাঁ, ফুড হ্যাবিটের বিষয়টা একদম আমি দিনে একটু দিনে শুনতে খুব চাচ্ছি যে সুন্দর হ্যান্ডসাম মানে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আচ্ছা, মানে সুন্দরী বোর পাশে তো তাই মনে হয়। হ্যাঁ? একটা সিকিউরিটি ইনসিকিউরিটির ব্যাপার আছে, যাক সেক্ষেত্রে ধরেন ফুড হ্যাবিট মানে বউদের এখন খুব বেশি রান্না বান্না করতে হয় না, বা যেহেতু মানে সেটা মেনটেন করে আপনার কি করা মনে হয়। হলো আপনার বোন এরকম রান্না করে না? না, মানে আমি জানতে চাচ্ছি আসলে আপনার ফুড হ্যাবিটটা কি, মানে না বা না, ঈদে বা আমি একটা সাধারণ মানুষ, আমার কোনো হ্যাবিট নাই, যা দেয় তাই খাবো। শুধু মানে আমার একটাতেই শুধু সমস্যা, সেটা হচ্ছে গরুর মাংসতে আমার অ্যালার্জি আছে। আচ্ছা। এছাড়া আমার এমনি বউ প্রিয় অনেক ডিশ, হ্যাপি, যা দেয় তাই সবচেয়ে ফেভারিট খেতে ডিশ পারি। কোনটা? কোনো ফেভারিট নাই, বর্ষার আমি রান্না বাংলাদেশি ছেলে, যা দিবে আলু ভর্তা, ডাল, হ্যাঁ। তারপরে ভাত। আপনি স্পেশালি চান না যে না আজকে না, আজকে আমি এটা বলি এটা ওর রান্না একটা করো? সিক্রেট যেটা Please, মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ধরেন ও খুব টায়ার্ড, কাজ করে আসলে মানুষ কি চায় টায়ার্ড হলে, যে আমাকে একটা ঠান্ডা এক গ্লাস শরবত দাও বা ঠান্ডা কিছু দাও, লাইক আইসক্রিম বা কিছু। ও সেটা না, ও গাড়ি থেকেই বলবে যে "এই, আমি আজকে কিন্তু মাছ মাংস কিছু খাবো না, আমার জন্য একটা আলু ভর্তা, ডাল, একটা ডিম ভাজি করো"। বাহ, একদম, ওই একদম। একদম পুরো একদম বাঙালি। পিওর বাঙালির খাবার। হ্যাঁ। একদম, এর চেয়ে শান্তির তো কিছু নাই আসলে। হ্যাঁ, মানে সেটাই। যারা আমরা বাঙালি আছি। যাই হোক, এবার একটু সবচেয়ে জাতীয় প্রশ্ন, যে নতুন ছবি অনেকদিন আসছে না এবং নতুন কাজকর্মের খবর একটু শুনতে চাই এবং শোনাতে চাই দর্শকদের। অনন্ত ভাই, আমাদের নতুন ছবি আসছে না, এটা আমরাও নিজেরাও যে খুব হ্যাপি তাই না। এই কারণ আমি আগেও বলেছিলাম কয়েকটা অনুষ্ঠানে যে প্রথমত আমাদের বাচ্চা, আর সেকেন্ড হচ্ছে আমি একটা অনেক বড় টাইপের একটা কর্মসংস্থান করেছি, যেটা হচ্ছে ড্যানিম প্রজেক্ট। আচ্ছা। এবি ড্যানিম, এবি অ্যাপারেল। তো ওইখানে অনেক বড় প্রজেক্ট, 16 লক্ষ পিস ড্যানিমের প্রজেক্ট পার মান্থে, বিগ প্রজেক্ট। তো এটাও ইনশাল্লাহ কমপ্লিট, এখন একদম ফুললি রানিং, ড্যানিমের কাজ চলছে এখন। আচ্ছা। প্লাস আমাদের বেবিটাও আল্লাহর দয়া এখন 2 বছর 7 মাস। তো এই সব কিছু মিলে আল্লাহর কাছে চাওয়া ছিল যে আমাদের ডেনিমের প্রজেক্টটাও হয়ে যাক, বাহ। বাচ্চাটারও একটা ম্যাচুরিটি আসুক। তো এখন সব মিলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, সব কিছুই করেছেন। তবে আমরা মিডিয়া থেকে কিন্তু কখনোই মানে বিমুখ না, মানে আমরা যেটা ছেড়ে চলে যাব দেবেন বা এরকম এরকম কোনো ঘোষণা দেবেন সেটা না। ইচ্ছে আমাদের নেই। তবে দর্শকদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, যেমন এই ঈদেও আমাদের ছবি নেই, আগের ঈদেও আমাদের ছবি ছিল না। এটার ব্যাপারে সত্যিই আমরা দুঃখিত, কারণ যেটা আমরা বললাম, কারণ আমরা যেটা করেছি সেটার ব্যাপারে আপনারাও হয়তো গর্ববোধই করেন যে অনন্ত জলিল এবং বর্ষা মিলে একটা খুব বড় একটা কর্মসংস্থান করেছে ড্যানিম প্রজেক্ট, এটা মানুষ কাজ করতে পারবে। আর সেটা তো এন্টারটেনমেন্ট, আসলে আমাদের দেশে তো অনেক ভালো ভালোরাই কাজ করছেন, যেমন আমাদের শাকিব খান আছেন, ও তো ভালো কাজ করেই যাচ্ছেন, তারপরে শুভ্র, ইমন, নীরব, বা যারা এই যে সাইমন, অনেকেই তো আছেন এখন, অনেকেই ছবি চলছে, ভালোই চলছে। তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 2018-তে আমাদের ছবি অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ। বাহ, চমৎকার একটি সুখবর দিয়ে আজকে ঈদের আড্ডা
চলছে এবং আমি যেহেতু আমি একটু লাকি আরো এসএমএস পাই, সেটা তো একটা লাকির বিষয়। আরেকটা লাকির বিষয় দর্শক, যে আমি তাদের একটি ছবিতে গান করার সুযোগ পেয়েছিলাম এবং কম্পোজিশন ও করার হো সুযোগ হো পেয়েছিলাম। হো, আমার খুব লোভ হচ্ছে এ তো গানটি আজকের অসাধারণ আড্ডায় এটা। একটু দেখানোর মানে জন্য। অসাধারণ গান। আর আমি বলবো দর্শকদের সাথে আমি একমত হব যে এটা সত্যিকারে অসাধারণ একটা ভিডিও চিত্র। এই কথাগুলো আমি ইয়ে করে আমি ফেসবুকে দেবো আপনার ইনশাআল্লাহ। এই। তো আসলে নিজের গানে তো বলা যায় না, ভাই বললেন এবং বর্ষা ভাবির গল্প শুনলেন। এই ওই সময়কার শুটিং এক্সপিরিয়েন্স এবং নিশ্চয় রিকল হলো যে তাহলে একটু একটু না, বলেন না। গানের কথাগুলো তো ছেলেটার খুবই কথা বলেন। গানের কথাগুলো তো খুবই অসাধারণ। আর গানের মানে ছেলের শিল্পী তো আমাদের বিখ্যাত ভাই তানভীর ভাই বসে আছেন। আর মানে দেখাই তো যাচ্ছে কত হিউজ বাজেট, অনেক বিশাল আয়োজন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই যে ফায়ারওয়ার্কস গুলো যে হচ্ছে বিচে, হ্যাঁ ওইটা তো খুব মানে স্পেশাল একটা কাজ। আমি সব মিলিয়ে বলবো আপনি যে লাকি। গানটাতে আপনিও লাকি, আমরাও লাকি। কারণ গানের কথাগুলো খুব সুন্দর ছিল। আর আমরা এটাকে যেভাবে করেছি দুইজনে, আমার মনে হয় দর্শকের ভালো লেগেছে। কারণ আর আমাদের কোরিওগ্রাফারও খুব হ্যাপি ছিল যে গানটা খুবই সুন্দর গান। চমৎকার। এবং দুজনকে এই ফিল্ম নিয়ে একটা প্রশ্ন রাখতে চাই যে ধরেন আমরা সাধারণত আলোচনা করি বা লিখিও যে বাংলাদেশি চলচ্চিত্রের মোটিভটা আপনারা চেঞ্জ করেছেন। অনন্ত বর্ষার ছবি থেকে বাংলাদেশি চলচ্চিত্রে এই ধরনের ঝকঝকে রিয়েল ডিজিটাল বা এটা চেঞ্জ করছেন। এখন যেই বাজারটা দেখেন, এখন যে গল্প শুনে এখনকার মূল্যায়ন যদি করতে বলা হয়, আমি দুজনকে পথিকৃৎ হিসেবেই দেখছি, কারণ আপনাদের ছবি দেখেই শুরু হয়েছে আসলে এই ধরনের ঝকঝকে ছবি দেখা। এখনকার এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার একটু মূল্যায়ন শুনতে যাচ্ছি আনন্দ ভাই। আমি আপনি যদি আমাদের 2008 এর ছবি আপনাদের দেখে দেখেন, তো না আমরা যেটা বলতে চাই আর কি, শিখেছে, তাই না? আমরা যেটা বলতে চাই, যদি আমাদের প্রথম ছবি দেখেন জি, আর 2000 লাস্ট টু মোস্ট ওয়েলকাম 2 দেখেন, এটার মধ্যেও কিন্তু আপনার রেজুলেশন অনেক ডিফারেন্ট। কারণ তখন আমরা 2K ক্যামেরায় রেজুলেশন ছিল আর লাস্টেরটা কিন্তু 4K রেজুলেশন। তখন 2K 4K অনেকে বুঝতোই না কি ব্যাপারটা। 4K রেজুলেশন, হ্যাঁ মানে তে ওই ঝকঝকে ছবি এটা আসলে আমাদের দেশেও যে হয় না এরকম না, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণভাবে বাজেটের একটা ব্যাপার। হ্যাঁ, বাজেটের ব্যাপার। যদি আপনি ধরেন ভালো লোকেশন তো করবেন, সেটা লোকেশনের ব্যাপার, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট প্রোডাকশন অ্যান্ড ক্যামেরা। আপনি ধরেন ক্যামেরা দিয়ে শ্যুট করলেন বা পোস্ট প্রোডাকশনটা আপনি করলেন না, করতে পারলেন না 4K, আবার স্ক্রিনে আনতে পারলেন না, তাহলে কিন্তু আর ওই ঝকঝকে ছবিটা আসবে না। এটা আসলে আমরা যেটা বলি, অনেক সবাই বলে মানে যে সবাই বাংলাদেশের ছবির একটা ইউটার্ন নিয়ে আসা বা হাই টেকনিক নেওয়া আসা, ঝকঝকে ছবি উপহার দেওয়া, এটা আমরা না হলেও কেউ না কেউ করতোই। এটা সারা পৃথিবী সেক্ষেত্রে কারোর জন্য বসে থাকে। নেক্সট ছবির জন্য একটা প্রেশার না অনন্ত বর্ষার নতুন ছবির জন্য, যে এত নতুন ইনোভেট করছেন, গ্যাপ দিয়ে আবার যেহেতু আসছেন, নতুন কি চমক থাকছে বা কি রাখতে চাচ্ছেন? নতুন চমক বলতে তো কিছু নেই, সেটা হচ্ছে ধরেন নিউ টেকনোলজি বলতে আছে। সেটা হচ্ছে ধরেন আমরা 2014-এ যে ছবি রিলিজ হয় সেটা 2013-এ হচ্ছে শ্যুট করা, আর 2018-এ যদি ইনশাল্লাহ ছবি রিলিজ হয় 2018-এ এবং 2017-এ হবে শ্যুট করা। তাই ওয়ার্ল্ডের যে টেকনোলজি এটা অনেক চেঞ্জ হয়ে গেছে, তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব একদম লেটেস্টটাই দেওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা, যাক, এই বিষয়ে আমি বর্ষার কথা শুনবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ঈদ স্পেশাল ইয়াং নাইট থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। খুব শিগগিরই ফিরবো অনন্ত বর্ষার এই চমৎকার আলাপের সঙ্গে থাকবো। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট ঈদ স্পেশালে। আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম অনন্ত বর্ষার সাথে। তো ভাবির টার্ন এবং এই যে গাল গল্প কেমন শোনেন, যে এই ইন্ডাস্ট্রি তো আসলে আপনাদের সাথেই বেড়ে ওঠা, এখনকার থাকে না নতুন নতুন ছেলেমেয়েরা তো আসে, গল্প বলে, তো কিরকম গল্প সেটাই তো জানতে চাচ্ছি আর কি। মানে কোথায় করে?
ফোনে বা হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক, এখন আমি তো আগেই বলেছি যে আমার মানে মিডিয়ার বাইরের যে লাইভ মিডিয়াটা আমি ইন্ডাস্ট্রির কথা শুনতে চাচ্ছি। আমার তো তাদের সম্পর্কে আমি কি করে বলবো যে তারা গল্প কি করে, এখনকার ইন্ডাস্ট্রি সম্পর্কে মূল্যায়নটা জানতে চাচ্ছি যে এই এখনকার ছবিগুলো কেমন হচ্ছে। খুব একটা নতুনদেরকে আমি যে খুব একটা চিনি তা কিন্তু না, বাট দু একজনকে চিনি যাদেরকে ধরেন এই যে বিভিন্ন সময় নিউজে আসে, যেমন ঈদে কিছু মুভি টুভি রিলিজ হলো, এই দু একজনের বাইরে আসলে এভাবে আমি কাউকে চিনিও না। তো যেটা মনে হয় যে ওকে করছে, ঠিক আছে, ভালো, গুড। আচ্ছা আচ্ছা। আর অনন্ত ভাই যেটা বললেন যে 2018-তে যে ছবিটা রিলিজ হবে সেটাতে তো 17 টেকনোলজি বিল্ড আপ হবে, যেটা এখন লেটেস্ট টেকনোলজি, যেটা বেটার সেটাই করব। কারণ আপনারা তো সবাই জানেন যে আমরা যখন শুটিং করি, ফিল্মের শুটিং করি, তখন কিন্তু আমরা কখনো বাজেটের দিকে চিন্তা করি না, যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই করি। মানে ওই যে আছে না যে কিছু ধরেন কিছু করলাম, কিছু বাকি রাখলাম, শুটিং করলাম, কক্সবাজার মিলাই দিলাম পাতায়া বিচ, মানে এইরকম জিনিসগুলো তো আমাদের মধ্যে নাই। সো ভালোই হবে আশা করছি। এবার একটু ঈদে ফিরি, যে ঈদের সালামের গল্পটা প্রায় প্রতি ঈদে আপনারা বলেন এবং আমরা শুনতে চাই যে এটা এই যে দেয়া বা থাকে না আবদার, পাড়াতো ভাই বা আত্মীয় স্বজন, এগুলা কিভাবে সামলানো, কেমন লাগে এই স্পেশালিটি? আমি তো সালামি পাই না, আমি তো এতিম মানুষ, আমি দেই আর কি। এটা স্পেশাল ছিল যে আপনি এতিম মানুষ, না সত্যি আমি এতিম মানুষ। হ্যাঁ, এটা স্পেশাল। আপনি এটা হাইলাইট করতে পারেন যে আমি এতিম, কারণ আমার মা মারা যায় হচ্ছে আমি তখন অনেক ছোট, আর যখন বাবা মারা যায় তখন 2008-এ বাবা মারা যায়, তো এমনিতেই আমি এতিম। তা আমাকে কে দিবে সালামি? আপনার এই বিশ্বজোড়া পরিবার। তারপরে বড় ভাই হচ্ছে মারা যায় 2008-এ, তো আমি এমনিতেই এতিম। আর আমি যাদেরকে সালামি দেই সেটা তো আমার সৌভাগ্য। হ্যাঁ, সালামি আহ্বান করব আজকে এবারে, সেটা তো আমার সৌভাগ্য। আচ্ছা, যাক হতে পারে। তো ভাবির গল্প শুনি, সালামি দেয়াটা, এবং আমরা যে কখন যাব। আপনি যাবেন? আমি যাব না, আমরা তো পাইতে পারি। অবশ্যই আসেন, ঠিক আছে, সেটা অনুষ্ঠান শেষেই চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই, বাসায় আসলেই তো হবে না। এবার যেখানে সেখানে এটা দেওয়া যায় না। এবার কেমন না, ওইটাই আর কি, মানে দিতেই এখন ভালো লাগে। এখন দেখা যায় যে নিজের জন্য মানে কিছুই কেনা হয় না ঈদ আসলে, হয়তো একটা দুইটা শাড়ি বা কামিজ ঈদের 2-3 দিন আগে আমাকে নিয়ে যায়, কিনে দেয়, বাট তাছাড়া যে নিজের জন্য কিছু কিনবই ভাবে না। এখন দেখেন সবার জন্য কিনি, মানে ফ্যামিলি, আমার বোন, ছোট বোন, আমার ছেলে বা আত্মীয় স্বজন বা যারা কমন রিলেটিভ যারা আছেন সবার জন্য ভালো লাগে। আর সালামের জিনিসটা যেটা তো দিতেই হয়, এখন এমন তো এখানে না বললেই ভালো। যাক, সেটা আমরা সেই অত গভীরে না গেলাম। এমনি এবার একটু আসছি যে ড্রেসের বিষয়ে প্রায় সময় দেখা যায় যে, আমি এটা কোনো নেগেটিভ অর্থে বলছি না, যে ভারতীয় যে কোনো একটা ছবির গল্পে, যেমন এবার বাহুবলী ড্রেস পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে। তো বাহুবলী সেটা ছেলের ক্যারেক্টার, কিন্তু মেয়েদের জামা পাওয়া যাচ্ছে। দিস ইজ ভেরি ফানি। আমার কথা হচ্ছে যে এইসবগুলো আমরা তো চাইতেই পারি যে আমাদের দেশের যে কোনো একটা ক্যারেক্টারের কোনো একটা ড্রেস খুব বেশি মানে ভাইরাল হোক, পপুলার হোক। আপনার কাছে এইগুলো সম্পর্কে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছি। না, সেটা কিন্তু একটা হিট হলেই বাহুবলী ড্রেস বলেন আর নিঃস্বার্থ ভালোবাসার ড্রেস বলেন, যখন নিঃস্বার্থ ভালোবাসা রিলিজ হয় তখন কিন্তু মার্কেট ছেয়ে গিয়েছিল বর্ষার ছবি দিয়ে নিঃস্বার্থ ভালোবাসার ড্রেস, যখন ওই যে সুফি টাইপের যে গানটা ছিল, ওই গানে হাওয়া মহলে বোধহয় করা আমাদের রামজি ফিল্ম সিটিতে ছিল। নেক্সট ডে কিন্তু এই ড্রেসটা খুব যাবে আগামী কোরবানি। আর এটা যদি যায় আমি হ্যাপি যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে সুন্নত পালন করাচ্ছে মানুষকে। তো যাই হোক, তা এটা হিট না হলেই কোনো জিনিসের কদর নাই। বাহুবলী এমনই এক হিট মুভি ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা আলোচনায় আসে। হ্যাঁ, তাই এই কারণে এই ড্রেস ডিজাইনটা তো আর ছেলের মতন মনে করবে না, কিন্তু ডিজাইনটা অমন ভাবেই করবে যে মেয়েদেরকে মানায় যায়, কোনো সমস্যা বলে মনে করি না। কারণ ওই বাহুবলীতে তো মানে হিরোইনের ড্রেস কিন্তু পিক করার কিছু ছিল না, বাহুবলী 2 যেটা, এটা নিয়ে হাসাহাসি হয়েছে ফেসবুকে। সো হিরোর যে ড্রেসগুলো ঠিক আছে, আর একটু কিছু অ্যাড করে স্টোন বা একটু লেস টেস দিলে ওইভাবে করে ডিজাইন করেছে ডিজাইনার। আচ্ছা আচ্ছা, যাক, কত রকম কিছু দেখো। আচ্ছা, এমনি এবার একটু টিভি এবং মিডিয়া বিনোদনের ক্ষেত্রে আসি। পত্রিকা পড়া বা টিভিতে যে কোনো দেশি বিদেশি অনুষ্ঠানের ক্ষেত্রে কি ধরনের চুজ দুজনের, অনন্ত ভাই, কি ধরনের এলিমেন্ট আপনারা? নিউজ তো পড়তেই হবে, দেশের খবর রাখতে হবে, তারপরে যেটা দেশের যেমন নাটকগুলো, কিছু কিছু ভালো নাটকও তো হচ্ছে, তারপরে মুভির অনুষ্ঠান হচ্ছে। নাটক দেখার সময় পান না? বাসায় আসার পরে টিভির চ্যানেল তো চেঞ্জ করতেই থাকি,
যেটা ভালো লাগে ওটা তো দেখি, আচ্ছা। কারণ এটা আমাদের দেশ, জি। আমাদের টেলিভিশন চ্যানেল, আমাদের প্রোগ্রাম, অবশ্যই। দেখতে তো হবেই। বাহ, তো অবশ্যই দেখি, ভালোই তো লাগে। আচ্ছা। আর তবে বর্ষার টক ক্ষেত্রে শোর পরিমাণটা একটু বেশি। এবং টক শো পরিমাণ বেশি, এবং আজকের স্পেশাল একটা অন্য টক শো হচ্ছে, এটা অনেক মানুষ দেখবে। না, এইটা আমাদের টক শোটা একটু ডিফারেন্ট আড্ডা, টাইপের, একদম যেমন ক্যাজুয়াল আমাদের একটা আড্ডা, সেটা হচ্ছে সেলিব্রিটি আড্ডা। এগুলোতে মানুষের আবার খুব এনজয় করে, যে আমাদেরকে তো দেখবেই, আসলে আল্লাহ তাআলার দয়া। কিন্তু আর এত সুন্দর বিভিন্ন পোশাক যেই পরেছেন, টক কেন শো দেখবে গুলো না? হয় ওগুলো আসলে না দেখলেও চলে আর কি। অবশ্যই। কিছু কিছু টক শো আছে তো নিজে ওগুলোতে মানুষ আর কি বেশি বেশি চ্যানেল চেঞ্জ করে। আচ্ছা, বর্ষার ক্ষেত্রে পছন্দের অনুষ্ঠান, খবর, হাট খবর, নাকি একটু জুসি খবর পছন্দ হয়, নাকি একটু গান দেখতে আসলে ভালো না, লাগে? নিউজটা দেখতেই ভালো লাগে, নিউজটা। যেটা নিউজ আর কি। হ্যাঁ, তাছাড়া আমি ওই ঈদের প্রোগ্রাম বা ধরেন বিভিন্ন, আমি খুব একটা টেলিভিশন দেখি না, আচ্ছা, সত্যি কথা যেটা। আচ্ছা। নিজের অনুষ্ঠান তো অবশ্যই দেখবো, এটা দেখতেই হবে। যাক, অবশ্যই, নিজে দেখি, প্লাস আরো 10 জনকে এসএমএস দেই, প্লিজ দেখেন। যাক, সেক্ষেত্রে এমনিতেই তো অনন্ত বর্ষার টিআরপি হাই, এসএমএস দিলে তো আরো বেশি। আজকে এসএমএস এর গল্প আসছে, এবং বাইরে বাইরে আউটিং আপনারা প্রচুর বিজনেস ডিলের ক্ষেত্রে তো জানি, কিন্তু পারিবারিকভাবেও যান। পারিবারিকভাবে বা একসাথে বাচ্চা, বউ বাচ্চা নিয়ে গেলে যে আপনার সবচেয়ে কোন বিষয়টা আপনার কাছে ভ্রমণের ক্ষেত্রে, আউটিংয়ের ক্ষেত্রে, যে সমুদ্র, নাকি কোথাও বড় কোনো রেস্টুরেন্টে যাওয়া, নাকি একটু ড্রাইভে যাওয়া, আপনার পছন্দের গল্পটা একটু শুনতে চাই। একটু বলি আর কি, যেমন আমাদের বাচ্চার যখন 4 মাস বা 4 মাস কয়েকদিন বয়স, মাত্র 4 তখন মাস, আচ্ছা। হ্যাঁ, প্রথম আমরা বাচ্চাকে নিয়ে গেলাম তার্কিতে। আচ্ছা, এবং তার্কিতে যখন নিয়ে গেলাম, তার্কিতে আপনারা জানেন যে ইস্তাম্বুলে অনেক সুন্দর হচ্ছে ওদের সিটি, যেরকম সুন্দর, এবং সিও এত সুন্দর, হিস্টোরিক্যাল সিটি, হিস্টোরিক্যাল সিটি এবং এত সুন্দর। তখন আমাদের ওইখানে একজন সাপ্লায়ার আছে, ওর নাম ওই মেশিন সাপ্লায়ার। আচ্ছা, ও একটা ইয়াদ ভাড়া করলো। তা আমাদের বাচ্চা হচ্ছে ছোট, 4 মাস বা কয়েকদিন, 4 মাস 10-12 দিন বয়স আচ্ছা। হবে। তো ওকে যখন ইয়াতে নিয়ে ঘুরলাম, তখন ও মনেই হলো না ও ছোট। সারাক্ষণ একটুও ঘুমায় নাই, এবং নেচার দেখছে। সারাক্ষণ কোল থেকে পানি দেখছে, এই যে আবার অনেক বাহ। পাখি উড়ে যাচ্ছে এগুলো। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা 1 বছরের নিচেই আমরা নিয়ে গেলাম হচ্ছে ওকে স্যান্তোরিনি, আপনার এই গ্রিসে, আইল্যান্ডে নিয়ে যাওয়ার পর ওইখানেও আমরা ইয়াত বুক করে নিয়ে গেলাম সাগরে। আচ্ছা। ওর এত এনার্জি, আমাদের সকালবেলা হোটেল থেকে বের হইতে হয়েছে এবং আসতে হয়েছে সন্ধ্যার সময়। আসার সময় একটু ইয়ার্টের মধ্যে তো রুম আছে, ইয়ার্টের বেডরুম আছে। আচ্ছা, আচ্ছা, আসার সময় একটু ঘুমাইছে, 6 ঘন্টার মতনও ঘুমায়নি, 6-7 ঘন্টা ঘুমায়নি। আচ্ছা। পোলাটার কপাল কিন্তু। হ্যাঁ, এবং তবে বাচ্চাকে বলবো আমাদের চেয়ে বেশি এনার্জি, এখন কোন ঘরে হয়েছে এটা বুঝতে হবে। সেটাই, মানে সেজন্য বলছি এত পোলাটার energy। কপাল, পোলাটার কপাল। তারপরে তো বলেন এই ছোট বাচ্চা নিয়ে, আমি তো সবসময় আমি বিজনেস ট্রিপে হচ্ছে ফ্যামিলিকে নিয়ে যাই, এই যেখানেই যাই ফ্যামিলিকে নিয়ে যাই, সেই চায়না যাই আর ওদিকে আমেরিকা যাই, বাহ, তো সব জায়গায় সেই ক্ষেত্রে মানে ফ্যামিলিকে নিয়ে যাই। নিজে যখন উনি বিজনেসে ব্যস্ত বা মার্কেটে বা শপিং ওইটাই করা হয় আসলে। তো যেখানেই যাই, ও মিটিং এ যায়, ধরেন ওখানকার কোনো সাপ্লায়াররা থাকলে, কেউ থাকে, বা বাইরের, আর বাইরের ফ্যামিলিরাও অনেক সময় তাদের মিসেসরাও আমাকে সময় দেয়। তো শপিং এর কাজটাই বেশি করা হয় আর কি। ঘোরাঘুরি, শপিং, ঘুরি। স্পেশাল কোন জায়গাটা খুব বেশি মিস করা হয়, বা আমার ইউরোপটা ভালো লাগে, মানে ইউরোপ ভালো লাগে আসলে বেশি ভালো লাগে ওই যেটা আমরা প্রথমেই বললাম, মানে সিটি তো সিটি, তবে ওই সাগরেই বেশি ভালো লাগে, মানে কান্ট্রি সাইড গুলো বেশি ভালো লাগে। সাগরে গেলেই দেখতে বেশি ভালো লাগে, আর কান্ট্রি সাইডে খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। আপনার কান্ট্রি সাইড গুলো সিটির চেয়ে বেশি সুন্দর। সিটিতে তো শুধু বিল্ডিং দেখবেন, ইউরোপ বা ইউরোপ বা জাপান বা অন্যান্য দেশের কান্ট্রি সাইড গুলো অনেক বেশি সুন্দর। আমাদের দেশও সুন্দর না, আবার দর্শক এটা মনে করবে না, আমাদের দেশ অনেক গ্রিন, অনেক সুন্দর। সেটা তো অবশ্যই, এবং এটা এই দেশে বিলং করেন বলে আপনারা অন্য দেশকে রিপ্রেজেন্ট করতে পারছেন, বলতে পারছেন। এই ক্ষেত্রে আমরা আড্ডা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যদি বলি যে ঈদ বা ঈদে উৎসব, বিভিন্ন উৎসব আয়োজনে বা বিজনেস ডিল, যেটা বর্ষা ভাই বললেন, বিজনেস বা কলিগদের সাথে অনেক পার্টি হয়, পার্টির ক্ষেত্রে ড্রেস চুজের ব্যাপারে দুজনের কাছে কেমন শেয়ারিংটা কেমন হয়, বা কে কার? আর আমি এখন বলি, বিজনেস ওমেন কিন্তু বর্ষাও, এবি যে আমাদের ড্যানিম, এটা ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে ও। ওয়াও, কনগ্রাটস। আর ও কিন্তু এখন সপ্তাহে 5 দিন অফিসে যায়। দায়িত্বটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, মানে আমার চেয়েও বেশি এখন দায়িত্ব। সো আজকের এই আশা এবং এই ড্রেস চুজিং তো বললেনই যে 1 মাস ধরে, পাশাপাশি বিভিন্ন পার্টিতে
না আমরা আগে দুইজন আলাপ করে নিই, আচ্ছা তবে ওকেই বেশি, যেহেতু ও মেয়ে মানুষ, ওর ড্রেসটাই বেশি ইম্পর্টেন্ট। ও যেটা পরে তখন আমি কাছাকাছি ট্রাই করি যে কি পরলে ওর সাথে ভালো লাগবে, আচ্ছা আচ্ছা এটা ট্রাই করি 99%। আবার আমাকেও জিজ্ঞেস করে, লক্ষণ আগে বুঝছেন, তবে 99% ও কখনো বলে তুমি কি পরবা, বাট আমি আগে বলি তুমি পড়তে থাকো, তারপরে দেখতেছি কি আচ্ছা আমার দেখা মতে অনন্ত ভাইয়ের সাথে সম্পর্কের যত বয়স হয়েছে বেশ কয়েকটা লুকই আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি এবং দর্শক এটা আরেকটা look। এটা একটা নতুন লুক চেঞ্জের ব্যাপারে আসলে কোন টার্মিনেশনটা ইউজ করেন যে না কোরবানি ঈদের আগে আপনি একটা অন্য বেশভূষা আসবেন, মানে ব্যাপারটা কি কি হয় আগে থেকে সে ডিসাইড করে কিনা? না ডিসাইড করি হ্যাঁ, কিনা, আসলে আমি কোনো কাজই ডিসাইড করি না। যেমন আমি এই মুহূর্তে মনে হলো আমি এখন এইটাই করব। প্লিজ এখন যায়েন না আপাতত, আড্ডায় থাকেন। তো আমি কারণ এজন্য বললাম যে আমি নিজেও যতবার এই যুগল বা ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি অনেকটা ফ্রেমিং কিন্তু অনেকবার চেঞ্জ হয়েছে। তো এবার একটু বর্ষাভাবির কাছে আসে যে সরি বিশিষ্ট নারী উদ্যোক্তা এবং এই দায়িত্বের ক্ষেত্রে এই রুটিন চেঞ্জটা কেমন হয়েছে বা এই দায়িত্বটা কেমন উপভোগ করছেন? মানে কি বলবো, প্লিজ বলুন। ভালোই গার্মেন্ট লাগছে বিজনেস কাজ অনেক তো, সো কষ্ট। যে কোনো কাজকেই তো রেসপেক্ট করা উচিত, হ্যাঁ। সো এটাও আমার একটা জব, সো ট্রাই করি একটু আর্লি চলে যেতে, কারণ এটা তো স্টার্ট হয় 7:30 7:30 থেকে সকাল, আমি 9টা রোজার দিনে 9:30 7:30, বাট নরমাল দিনে 8টা পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, 8টা থেকে 8টা থেকে স্টার্ট হয় আর কি, আর রোজা 7:30টায় শুরু হয়। 9:30 10টার মধ্যে ট্রাই করে চলে যায়, আবার একটু আর্লি চলে আসতে হয় সন্ধ্যার আগে, কারণ বাবুর জন্য। ভালোই লাগে, মানে মাঝে মধ্যে একটু টায়ার্ড হয়ে যায়, বাট হঠাৎ করে আবার মানে হয়ে যায় না এরকম করলে তো হওয়া যাবে না, হয়তো কোথায় কোনো প্রবলেম হয়ে যাবে। মানে এই গার্মেন্টস বিজনেসটাতে খুব সাংঘাতিক, মানে যারা এটার সাথে রিলেটেড মানে তারা বুঝতে পারে আর কি যে কত কঠিন, বাট যদি এটার মজাটা বোঝা যায় আবার খুব ভালো লাগে, যেমন আমার খুব ভালো লাগে, সেটা এনজয় করছি। হ্যাঁ, এমনিতে সাকসেসফুল ম্যান ওম্যানদের একটা ব্যাপার দেখা যায় যে একটা পর্যায়ে তারা নিজের নেম ব্র্যান্ডটা চালু করে, লাইক হতে পারে যে এজে পাগড়ি চালু হতে পারে, যে নেক্সট ঈদে পাওয়া গেল এজে পাগড়ি। তো এই ধরনের বর্ষা থাকে না, বর্ষার শাড়ি বা বর্ষার স্কার্ফ, কোনো কিছু প্ল্যান আছে কিনা? বা এই ধরনের কোনো আসলে মুভিতে দেখা যাবে আর কি, কারণ এটা তো সবাই জানে, ইভেন সবাই বলে যারা অডিয়েন্সও যারা আছেন, যে মানে মুভিতে আমার যে ড্রেস আপ গান বা সিনের, এটা আমার ড্রেসগুলো কিন্তু খুব মানে কি বল খুব চমৎকার ড্রেস থাকে, এটা আমি নিজে থেকে বলা, এটা আমি মানুষের থেকে নিয়ে আমি কথাগুলো বলছি, যেটা আমি শুনেছি জেনেছি, মানুষ আমাকে যেটা বলেছে। মানে ওইরকম কিছু নাই যে মানে লাইফস্টাইল যেটা কিছু, যেমন হঠাৎ করে সেটা তো আপনি পার্সোনাল বলেন, আমাকে পাবলিকলি ধরেন আমাদের না ওরকম আমার কোনো ইচ্ছা নেই, তবে আমার ইচ্ছা আছে যদি না এরকম যদি কোনো ড্রেস বা কোনো ক্ষেত্রে যদি কিছু এস্টাবলিশ করছে, তবে সেটা আমি এজেন্ট নামেই করব, ওকে দিয়েই করাবো, নামটাই বেশি ফেমাস। আই ওয়ান্ট এজে পাগড়ি খুব চমৎকার লাগছে, এবং আড্ডাটা আসলে বললাম যে আপনাদের দুজনের সাথে আড্ডা দিলে ঘরোয়া আড্ডাই হয়ে যায়। তো আমি এবার একটু আসি যে আবার নতুন ছবির বিষয়ে, যে ছবির আগে মাঝামাঝি সময়ে কিছু নতুনদের নিয়ে সার্চ ওয়ার্ক করেছেন এবং নতুনদের নিয়ে আপনারা কাজ করেছেন, ট্যালেন্ট হান্টের ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে বেরিয়ে এসছে, তাদের নিয়ে তাদের কথাবার্তা নিশ্চয়ই তারাও একটা আকাঙ্ক্ষা বসে আছে যে ভাই ভাবি কি করবেন বা নতুন স্টেপ, তাদের সম্পর্কে যদি বলেন। ওইটাই আমরা ওই স্পাই ছবিতে তো তাদেরকেই কাস্ট করছি আমরা, ওরাই আমাদের সাথে ইনশাল্লাহ কাজ করবে। আর আমরাও খুবই সবাই আমাদের দেরি হওয়াটা সবাই অবশ্যই খুব সহজভাবেই মেনে নিবে, কারণ আমরা ভালো কাজে দেরি করেছি আসলে, কোনো যেমন আমাদের বাচ্চার জন্য দেরি করা, একটা বড় ইন্ডাস্ট্রি করলাম, মানুষের কর্মসংস্থান, এটার জন্যই দেরি করা। ওরাও বুঝতে পারছে আমাদের কেন দেরি হলো। সবকিছু মিলে একটা কথাই বলবো যে ওদেরকে রেখে তো আর আমরা অন্য কোনো ছবি করে ফেলিনি, যেহেতু ওদেরকে কথাই দিয়েছিলাম যে আমরা স্পাই ছবিতে তোমাদেরকে নিয়ে কাজ করব এবং স্পাই ছবিতে নিয়ে আমরা ইনশাল্লাহ ওদেরকে নিয়ে শুরু করব। বাহ, তো বর্ষা কি বলবেন এই প্রসঙ্গে? আপনিও জড়িত এবং অনেককে দেখেছেন তো, এবং বাসে পর্বে ছিলেন, জাজ করেছেন, তাদের মধ্যে প্রতিভার স্বাক্ষর কেমন দেখেছেন এবং নতুন কাজের প্রসঙ্গে যদি বলেন। তো অবশ্যই অনেক ছেলে মেয়েই তো ছিল বিভিন্ন ক্যাটাগরি থেকে, যাদের পারফরমেন্স বেটার, যাদের প্রতিভা অনেক বেশি, তাদেরকেই তো আমরা বেছে নিয়েছি। সো এই স্পাই ছবিতে আসলে তাদেরকে ছাড়া আমরা করব না, মানে কেন করব, ওইটার জন্যই তো আমরা তাদেরকে খুঁজেছি, সব পেয়েছি, মাস্ট তারা কাজ করবে। যাকে এবার একটু ফ্যান্টাসি গল্প দিয়ে আমি একটু শেষ করতে চাই। মদিনায় চলে যাবেন বললেন অনন্ত ভাই, এবং মদিনায় আসলে অনন্ত ভাই কি করবেন? ও মানে ওই যে কেন ওই যে আপনি বললেন না যে, কারণ আমার ইচ্ছাই হচ্ছে
মানে মক্কা মদিনাতে থাকলে মানে ভালো ইবাদত করা যাবে অবশ্যই, এবং কারণ সবচেয়ে মানুষকে তো মরতে তো হবেই, পুণ্যভূমি, হ্যাঁ পুণ্যভূমি। তো মরতে তো হবেই। আর আমাদের বাচ্চাকেও নিয়ে আমাদের ওরকমই চিন্তা ভাবনা যে ওই পড়াশোনা যদি ওরকম পড়াশোনা করাই তাহলে মদিনাতে ভালো ভালো স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, ওইখানে যদি বাচ্চাকে পড়াশোনা করে অবশ্যই আমরা ওইখানে থাকবো, আর ওইখানে থাকলে তো আমাদের ইবাদতটা ভালো হবে, Correct. এইটাই। বাট এটা একটা টাইম আছে, বাচ্চা তো অ্যাটলিস্ট আমাদের দেশে তো মানে হয় ধর 6-7 পর্যন্ত পড়া, তো এখন তো বাচ্চা মাত্র মানে 2.5 বছর, Correct. তো এটা একটু সময় মানুষের লাগবে। জীবনের সবকিছুরই একটা টার্গেট থাকা উচিত। আমার যে কো- টার্গেট, আমাদের টার্গেট যে কোনো দিকেই হোক, মানে আপনি কখন মরবেন, আমি কখন মরবো তো কেউ কেউ জানে জানে না, একমাত্র উপর আল্লাহ ছাড়া তো কেউ জানে না। সো যতটুকু সম্ভব আমার যদি নিজের ক্ষমতা থাকে, নিজের সাধ্য থাকে, তাহলে আমি কেন ওই জায়গাটা থেকে নিজেকে বঞ্চিত করব? অবশ্যই সো এটা আসলে সন্তানের জন্যই মেইনলি ওই দিকে মোড়টা ঘুরে গেছে আর কি। চমৎকার, এবং দর্শকরাও জেনে আসবে অবশ্যই খুশি এবং দোয়া আশীর্বাদ করবেন। দুজনকেই চমৎকার লাগছে ঈদের আড্ডায় থ্যাংক ইউ। আসার জন্য ধন্যবাদ। সবসময় এবং আপনি বলেন, আমি ছাড়ছি thank না, you. আমি ছাড়ছি না, এবং আজকে কি একটু গুনগুনিয়ে আমাদের একটু কে শোনাবে? আমি তো কোনোদিন গান শুনেছি কোথাও, শুনছেন না? ঈদ স্পেশাল কিছু কিছু একটা হোক না। থ্যাংক ইউ তানভীর ভাই। আপনার গানটা এত সুন্দর কিন্তু সুরটা অনেক কঠিন, এটা গান গাওয়াটা যাবে না, নাইলে গেয়ে দিতাম। নেক্সট ছবিতে খুব সহজ সুরে করবো হ্যাঁ, আনন্দ ভাই। খুব সহজ একটা গান গেলে কোনো এটা, টেনশন নেবেন না। যেমন আমাদের অবাক প্রেম যেই গানটি, জি শহীদ আমাদের ভাই। শহীদ ভাই, জি। এই গানটা কিন্তু সুন্দর একটা সুর গাওয়া যায়, আপনার গান না, সুরটাও অসাধারণ, অবাক প্রেমটা হোক বাট না। এটা একটু কঠিন টাইপের একটু অবাক প্রেমটা হোক না দর্শকদের উদ্দেশ্যে। না, এইটাই এই একদিকে তো আমার বেশি ড্রেসই এটা, বেশ, তারপরে আসছি এন্টারটেনমেন্ট প্রোগ্রামে, এমনিতেই অনেক দর্শক অনেক কথাই বলছেন আমি জানি, তারপরে আবার গান গাওয়া, ইনশাল্লাহ এর পরের বার। যাক, দুজনকে ধন্যবাদ, এবং দর্শকদের উদ্দেশ্যে দুজন যদি কিছু বলেন ঈদ শুভেচ্ছা সহ প্লিজ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকুন, আমাদেরকে দোয়া করুন, এবং ইনশাল্লাহ 2018-এ যে আপনাদেরকে স্পাই উপহার দিতে পারি সে ব্যাপারে আরো বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করুন। খোদা হাফেজ। হ্যাঁ, বাসা বলুন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে বাংলা সিনেমা দেখবেন। তো প্রিয় দর্শক, আসলে ঈদ শুভেচ্ছা, ঈদ আড্ডার শেষে কিছু বলার থাকে না, দুজন অতিথি চমৎকার করে বলে গেছেন, এবং বর্ষা যেটা বললেন যে বেশি বেশি বাংলা ছবি দেখবেন, এটা আমি সবসময় সব শোতে বলি। ঈদ শুভেচ্ছা বা ঈদের আপনারা যদি তাদেরকে রিগ্রেট বা কোনো কিছু উপহার দিতে চান, তাহলে বেশি বেশি করে বাংলাদেশি চলচ্চিত্র, গান বা নাটক দেখুন, সেগুলো নিয়ে লিখুন, কথা বলুন, সমালোচনা করুন, তবে আমাদের উৎকর্ষ বাড়বে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।